আমি একটা বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি এবং গবেষণা করেছি যে আসলে বিষয়টা কি। বিষয়টা হলো যে এই যে ডোনাল্ড ট্রাম্প 50% শুল্ক ধার্য করলো এবং এই নরেন্দ্র মোদীকে বলছিল যে তোমরা যদি রাশিয়া থেকে তেল কেনো তাহলেই কিন্তু 50% ট্যারিফ হবে। নর্মালি হবে 25%, রাশিয়া থেকে তেল কিনলে এটা হবে 50%, অর্থাৎ 25% অতিরিক্ত শুল্ক যোগ হবে। তো এতে করে ভারতের যে পণ্য রপ্তানি এটা তো ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মনে ভাবছিল যে তাহলে হয়তো নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। কারণ হচ্ছে কি যে এতে করে কিন্তু আসলে ভারতের বেশ ভালোই ক্ষতি। বার্ষিক ভারত থেকে 80 থেকে 90 বিলিয়ন ডলারের মাঝামাঝি পণ্য কিন্তু এই আমেরিকাতে রপ্তানি হয়। তার মধ্যে অন্যতম রপ্তানিযোগ্য পণ্য হলো এই যে স্টিল সামগ্রী, তারপরে চামড়াজাত পণ্য, গার্মেন্টস, এইসব। এবং যদি এই রপ্তানি বাধাগ্রস্ত হয়, 80 থেকে 90 বিলিয়ন ডলার তো অনেক টাকা, তাই না? তো এখানে শত শত না হাজার হাজার শিল্প কলকারখানা কিন্তু নির্ভর করে এবং তাদের পণ্যই আমেরিকাতে যায়। তো এই ক্ষেত্রে এই নরেন্দ্র মোদীর যে দৃঢ়তা, অর্থাৎ যত যাই করুক ডোনাল্ড ট্রাম্পের কথা শোনা যাবে না, অর্থাৎ এখানে সার্বভৌমত্বের বিষয় দেখিয়েছে এবং একই সঙ্গে দেখিয়েছে যে আমরা আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে কী করব না করব সেটা আমাদের ব্যাপার। আমি অনেক চিন্তা করছি, বিষয়টা আসলে এত ইজি না। এখানে এই ডোনাল্ড ট্রাম্প এই যে নরেন্দ্র মোদীকে বলছে যে রাশিয়া থেকে তেল কিনলে আমরা কিন্তু শাস্তিমূলক আরও 25% অতিরিক্ত ট্যাক্স ধার্য করব, মানে ট্যারিফ। সেক্ষেত্রে ভারত চাইলে কিন্তু কিছু তেল কমিয়ে আনতে পারতো, অর্থাৎ আমদানি একেবারে বন্ধ করতো না, কিছু হয়তো কমিয়ে আনতে পারতো 50%। তাহলেও মনে হয় ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে যেত। কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত যদি রাশিয়া থেকে তেল কেনা একেবারে কমপ্লিটলি বন্ধ করেও দিত, তাহলেও ওই আমেরিকার সাথে ভারতের বন্ধুত্বে সিট ধরত এবং বর্তমানে যে অবস্থা আছে না হয়তো এত মানে উত্তেজনাপূর্ণ বিষয় হতো না, বাট তারপরেও ভারত আর আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হতো। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কেন এটা। কারণ হচ্ছে যে এখানে এই যে অনেকেরই মনে থাকার কথা, ওই যে ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেই উপলক্ষে নরেন্দ্র মোদী গেছিল আমেরিকাতে, না? তো সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা যৌথ একটা সংবাদ সম্মেলন হয়েছিল না? তো তখন কোনো একজন সাংবাদিক কিন্তু এই যে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করছিল ডোনাল্ড ট্রাম্পকে। তো ডোনাল্ড ট্রাম্প কী বলছিল? ডোনাল্ড ট্রাম্প বলছিল যে বাংলাদেশের ব্যাপারে এটা আমি নরেন্দ্র মোদীর কাছে ছেড়ে দিয়েছি, সেটা উনি দেখাশোনা করবেন। এবং এই কথাতে কিন্তু নরেন্দ্র মোদী খুশি হয়ে গেছিলো, ভারত খুশি হয়ে গেছিলো। এবং পজিশনটা যদি ওরকম থাকতো তাহলে কিন্তু আমার মনে হয় যে পরবর্তীতে এই যে এই রাশিয়ার তেল কেনার বিষয়টি সে বলছে না, কিছুটা হলেও ভারত নমনীয় হয়ে হয়তো তেল কেনা একেবারে বন্ধ না করলে কিছু কমিয়ে হলেও ডোনাল্ড ট্রাম্পের কথা শুনতো। এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আবার প্রস্তাব দিয়েছিল না যে F-35 বিমান, ওই যে স্টিল ফাইটার সহ আর অন্যান্য অস্ত্রপাতি ভারতে বিক্রি করতে চায়, তো আমেরিকা এই ভারত হয়তো সেগুলো কিনতো। যদি ডোনাল্ড ট্রাম্প ওই ফেব্রুয়ারি মাসের যে স্ট্যান্ড তার ছিল বাংলাদেশ সম্পর্কে, ওই পয়েন্টে যদি স্থির থাকতো তাহলে ভারত অনেক কিছুই মেনে নিত। এখন প্রশ্ন হচ্ছে যে এই আগস্ট মাসে এসে হঠাৎ এমন কী হলো যে ডোনাল্ড ট্রাম্পের কোনো কথাই মানে তো নাই। এমনকি ডোনাল্ড ট্রাম্প বারবার ফোন করছে, সেই ফোনটা পর্যন্ত নরেন্দ্র মোদী ধরে নেই। এটা কি শুধুই মাত্র রাশিয়া থেকে তেল কেনার বিষয় নাকি? আমার কাছে তা মনে হয় না। আমার কাছে আদৌ মনে হয় না যে রাশিয়া থেকে তেল কেনা আসলেই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যদি সেটা হতো, রাশিয়া থেকে তেল কেনে তো চায় না,
ভারতের থেকে আরও বেশি কিনে, তাই না? তো চায়নার উপরে ট্যারিফ এরকম এরকম জরিমানা মানে পেনাল্টি স্বরূপ উচ্চ 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 হারে ট্যারিফ ধার্য করতে পারতো না। চায়নার কথা কেন বলি, এই যে পশ্চিম ইউরোপীয় দেশগুলো এখনও তো ওই যে রাশিয়া থেকে এলএনজি কেনে, তো তাহলে ভারত কেন? তাহলে এই রাশিয়া থেকে তেল গ্যাস ট্যাস কিনে এগুলো একটা অজুহাত মাত্র, আসল ঘটনা সেটা না। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে ওই যে বললাম যে রাশিয়া থেকে তেল গ্যাস কিনে যদি বন্ধও দিত, তাহলেও ওই এই ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকার সাথে ভারতের বন্ধুত্ব যে সিট ধরেছে এটা ধরতই, এবং ভবিষ্যতে এই বন্ধুত্ব নষ্ট হতো। ওই ফেব্রুয়ারি মাসে এই যে বাংলাদেশের বিষয়টা ভারতের উপরে ছেড়ে দিয়েছিল, তাই না? কিন্তু কিছুকাল পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পজিশন চেঞ্জ করে বাংলাদেশে করিডোর, তারপরে ওই সমুদ্র বন্দর নেয়াটেয়া নিয়ে ব্যাপক তোড়জোড় শুরু করে না। ওই ফেব্রুয়ারি মাস বা তার আগে পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কোনো আগ্রহ ছিল না। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে খেয়াল করলাম যে ফেব্রুয়ারি মাসের জাস্ট কিছুকাল পরে এসে মার্চ এপ্রিল থেকে শুরু হলো এই বাংলাদেশের এই করিডোরটোর বিষয়, তাই না? যেটা আমেরিকা চাচ্ছিল জাতিসংঘের মাধ্যমে। এখন এটা তো মারাত্মক একটা ব্যাপার ছিল, কারণ এখানে এখন তো সবাই জানে যে ওই যে উত্তর পূর্ব অঞ্চলের যে রাজ্যগুলো ভারতের, মণিপুর, মিজোরাম, অরুণাচল, বিশেষ করে মণিপুর, মিজোরাম, এই সমস্ত যে ছোটো ছোটো রাজ্যগুলো আছে, আমি শুনছি যে মণিপুরের নাকি মোর দ্যান 80% হলো খ্রিস্টিয়ান, এবং মিজোরামে এরকম 50-60% নাকি খ্রিস্টিয়ান। এখন ওখানে তো আরাকান আর্মি, তারপর ওদিকে কুকি সিনটিন মিলে মায়ানমারে অনেক জায়গাটাকে দখল করে আসে না? তো এটা তো এখন আমরা সবাই জানি যে ওই অঞ্চলে আমেরিকার বহুদিনের লক্ষ্য একটা, তারা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে, এবং সেই কাজটা করার জন্যে ওখানে তো রসদপত্র পাঠাতে হবে, লজিস্টিক্যাল সাপোর্ট পাঠাতে হবে, তাহলে তাদের একটা বেজ লাগবে না? তো এই বেজ মায়ানমারের সাথে তো আমেরিকার অত ভালো সম্পর্ক নেই, তাহলে তো মায়ানমারের ওখানে তো বেস তৈরি করা সম্ভব না, তাই না? তাহলে সবচেয়ে ভালো বেস কোথায় তৈরি করা যায়? বাংলাদেশে। এবং করিডোরের মাধ্যমে সেই কাজটাই করতে চাচ্ছিল, তাই না? যখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক করিডোর নিয়ে বেশি মাতামাতি শুরু করলো, ঠিক তখনই এই নরেন্দ্র মোদী বিগড়ে গেছে, এবং তখনই কিন্তু যাবতীয় জিওপলিটিক্যাল যে গেম, খেলাধুলা, যে বন্ধুত্ব, এগুলো সব তখনই শেষ হয়ে গেছে। এবং এই যে রাশিয়ার তেল কেনার এই অজুহাতে এই যে ট্যারিফ কেন বাড়িয়েছে জানেন? কারণ এই করিডোরের ব্যাপারে ভারতের সায় ছিল না, তারপরে বাংলাদেশের বন্দর নিয়ন্ত্রণের বিষয়টাতে ভারতের সায় ছিল না। যদিও দীর্ঘদিন ধরে এই বাংলাদেশের যে শেখ হাসিনা সরকারের সাথে ভারতের বন্ধুত্ব ছিল, এখন শেখ হাসিনা সরকার নাই, যারা আছে তারা আমেরিকার পারপাস সার্ভ করার জন্য মরিয়া। কিন্তু এত কিছুর পরেও ভারত তো হাল ছেড়ে দিবে না, তাই না? আর ভারতও খুব ভালো করে জানে যে চায়নারও এখানে সায় নাই যে এখানে আমেরিকা ঢুকে পড়ুক। এখানে এই ভারত আর চায়নার স্বার্থ কিন্তু এক হয়ে গেছে, যেটা আমেরিকার এগেনস্টে। এখন যদি এই চায়নার সাথে ভারত না মিলে যেত, তাহলে দেখা যেত অনেকটা জোর করে হলেও আমেরিকা কিন্তু ঠিকই এখানে ঢুকে পড়তো, তখন ভারতকে পাত্তা নাও দিতে পারত। ভারতও ভালো করে বুঝছে যে আমেরিকাকে এখানে ঢোকার সুযোগ দিলে তাদের নিজেদেরই বড় ক্ষতি। আসলে আরাকান যে আর্মি, তারা যে অঞ্চল দখল করে যে আরাকান রাষ্ট্র গঠন করবে বলে যে ঘটনাটা, ওটা যদি তৈরি হয়ও তাতে ভারতের অসুবিধা কিছু নেই। কিন্তু ওইটা করতে গিয়ে যদি আমেরিকা এখানে ঢোকে এবং আরাকান আর্মিদেরকে যদি সহযোগিতা দেয়, তাহলে ওর সাপেক্ষে পরবর্তীতে কিন্তু ওই মিজোরাম আর মণিপুরে ওখানে কিন্তু ওই যে বিদ্রোহ ঘটিয়ে এই খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা থেকে বিরত রাখা যাবে না, এবং সেটা কিন্তু ভারতের জন্য ভয়ঙ্কর লস হতো। কারণ কি, দুই একটা রাজ্য যদি এভাবে বিচ্ছিন্ন হয়ে যদি আলাদা স্বাধীন রাষ্ট্রে পরিণত হতো, সেটার প্রতিক্রিয়া গোটা ভারতের সমস্ত রাজ্যে পড়তো, এবং আরও অন্যান্য রাজ্যগুলো এরকম স্বাধীনতা ঘোষণা করার একটা পর্যায়ে চলে যেত। এটা তো আমরা সবাই জানি
যে ভারতে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী এত বেশি, এদের ভাষার সাথে কালচারের সাথে কোনো মিল নাই। এবং ভারত এমন একটা রাষ্ট্র, সে 47 সালের পর থেকে গণতন্ত্র দিয়ে টিয়ে যে কোনোভাবে হোক বিভিন্ন রাজ্যে ক্ষমতার মানে বিকেন্দ্রীকরণ করে তারা এখন একটা একক ভারত হিসাবে টিকে আছে। এখন যদি কোনো কারণে দুই একটা রাজ্য যদি আলাদা হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়ে যায়, তো এটার প্রভাব সারা ভারতের বিভিন্ন জায়গায় পড়বে না? আর অন্যান্য বিভিন্ন রাজ্যেও তো তখন তারা স্বাধীনতা চাইবে কি চাইবে না? এমনিতেই তো পাঞ্জাব অঞ্চলে সেখানে খালিস্তানপন্থীরা তারা খালিস্তান গঠন টঠন করতে চায়, যাদের মূল ঘাঁটি হলো কানাডাতে, তাই না? বস্তুত এই কারণে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই যে ফেব্রুয়ারি মাসে বলল যে বাংলাদেশের বিষয়টা ভারতের হাতে ছেড়ে দিচ্ছে, কিন্তু পরে দেখা গেল ডোনাল্ড ট্রাম্প তার কথা রাখে নাই। একটা পর্যায়ে বাংলাদেশের বিষয়টা ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন নিজ হাতে নিয়ে নেয়, এবং সেখানেই আসলে বস্তুত ভারতের সাথে বিট্টে করে। আর যখনই বিট্টেগুলো করে তখনই আর ডোনাল্ড ট্রাম্পের কোনো কথা এই ভারত মানতে রাজি না। এতে করে তাদের জিডিপি 1% বা 2% যদি লস হয়, তাতে যদি কয়েক লক্ষ লোক চাকরি হারা হয়, এই যে মানে শুল্কের কারণে যদি রপ্তানি বন্ধ হয়, তা হয় হোক, কিন্তু তাদের অখণ্ডতা রক্ষার জন্য এটুক সহ্য করা যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা শুনলে এখানে অখণ্ডতা তো দূরের কথা, ভারত ভেঙে খান খান হয়ে যেত। এ ধরনের একটা চক্রান্ত কিন্তু এখানে চলছিল, এবং খুব কাঁচাভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই খেলাটা খেলছে। ফেব্রুয়ারি মাসে বললো যে বাংলাদেশের ব্যাপার ভারতের হাতে তুলে দিলাম, তো তার কয়েকদিন যেতে না যেতেই একেবারে কমপ্লিটলি অ্যাবাউট টার্ন করে 180 ডিগ্রি ঘুরে আমেরিকা নিজেই হ্যান্ডেল করা শুরু করলো। তাহলে এখানে এই ভারতের মতো দেশের পোড়খা রাজনীতিবিদরা কি ডোনাল্ড ট্রাম্পকে আর বিশ্বাস করবে? আমেরিকা কি আর বিশ্বাস করবে? এবং আমেরিকার সাথে কি খাইখাতির করতে যাবে? আর আমেরিকা যদি বলে যে ওই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ টন্ধ করো, তো সেগুলো বন্ধ করবে না? করবে না। দরকারে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হবে, কিন্তু তারপরেও ওই আমেরিকা এরপর যদি বলে যে ঠিক আছে, কোনো ট্যারিফই লাগবে না, সব পণ্য আমাদের দেশে পাঠাও একেবারে বিনা শুল্কে, এবং তারপর যদি বলে যে আমরা যা করি না করি এটাতে তোমাদের কোনো আপত্তি কিছু করো না, তাও ভারত রাজি হবে? আমার তো মনে হয় না। কারণ যদি সেটা করে তাহলে ভারতের অখণ্ডতা কিন্তু বিনষ্ট হবে, এবং ভারত ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এবং সত্যিকার অর্থে এই ব্রিটিশদের লিগ্যাসি আমেরিকা ধারণ করে, আমি আগেও একটা ভিডিওতে বলেছি। এবং এই ভারতকে কিন্তু পশ্চিমা দেশগুলো পছন্দ করে না, এটা কিন্তু সত্য কথা। যদিও পশ্চিমা বিভিন্ন দেশে ভারত বংশোদ্ভূত লোকজন অনেক ভালো ভালো পোস্ট অ্যান্ড পজিশনে আছে, বাট ওরা এটাও জানে যে এদের রিচ কালচার, এদের দেশপ্রেম বেশি, স্বজাতি প্রেম বেশি, এরা অত্যন্ত মেধাবী, এরা যদি সুযোগ পায় এরা তাহলে অনেক দূর উঠতে পারে, এদের উদ্ভাবনী শক্তি বেশি, এবং সেটা কিন্তু ভারতীয় বংশোদ্ভূতরা প্রমাণও করছে। এবং যে কারণে বর্তমানে যে সাম্রাজ্যবাদী দেশগুলো আছে না, বিশেষ করে যে আমেরিকা বা চায়না, এরা কিন্তু উভয় ভারতকে ভয় পায় এই কারণে যে এদের উদ্ভাবনী শক্তি অনেক বেশি। এবং এখন স্ট্র্যাটেজিক কারণে চায়না ভারত হয়তো কিছুটা বন্ধুত্বসুলভ পজিশনে আসছে। এখন কতদিন থাকে এটা হলো প্রশ্ন। এখনও যে একেবারে মিলে গেছে তা কিন্তু না, পারস্পরিক কিন্তু সন্দেহ রয়েই গেছে। বাট আমেরিকা কিন্তু কোনোভাবেই এই ভারতকে এই সুযোগ দিবে না যে বাণিজ্যের সুযোগ নিয়ে ভারত আস্তে আস্তে পরাশক্তি হয়ে উঠবে। এটা থামাতে তাকে হবেই, এবং সেই জন্যে ভারতকে দুর্বল করতে হবে। কি অদ্ভুত টেকনিক, তাই না? কি অদ্ভুত পররাষ্ট্রনীতি আমেরিকার। একদিকে কোয়াড গঠন করে চায়নাকে থামাবে বলে ভারতকে স্ট্র্যাটেজিক পার্টনার বানায়, আবার ওদিকে ভারতকে দুর্বল রাখার জন্য নানা রকম ষড়যন্ত্র পাকায়। অদ্ভুত জিনিস না? তো এইটা সাধারণ পাবলিক না বুঝুক, ভারতের রাজনীতিবিদ যারা তারা তো খুব ভালো করে বুঝে। এবং দেখেন, আমিও একটু চিন্তা ভাবনা করলাম, আমিও কিন্তু বুঝে ফেলছি বিষয়টা, এবং এটাই আসলে মূল পয়েন্ট। ওইসব রাশিয়ার তেলমেল কেনা এগুলো বোগাস। এখন ডাইরেক্টলি তো আর বলতে পারে না বা আমেরিকা যাই ভারতে তো আমরা তো মানে করিডর খুলবো, অমুক করবো সমুক করবো, ভারত তুমি রাজি হচ্ছ না, এই জন্য তোমাদের উপর শুল্ক বাড়াচ্ছি, এটা তো আর বলা যায় না। অতএব ওই অভিযোগ দিচ্ছে কি রাশিয়ার তেল কিনছো, বোঝা গেছে।
যেমন বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে কিন্তু ধর্মীয় কারণে, কিন্তু অজুহাত দেয় কি ভারত বাংলাদেশে কি রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করে, এই জন্যে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে, তাই না? সুতরাং সারমর্ম হলো ভারতের নরেন্দ্র মোদী আমেরিকার ব্যাপারে অত্যন্ত কঠোর পজিশনে গেছে একটাই মাত্র কারণ, সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কথা দিয়ে কথা রাখে নাই। বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিছিল, দিয়ে আবার তারা নিজেরা সেখান থেকে সরে গিয়ে নিজেরাই হ্যান্ডেল করে এমন কর্মকাণ্ডে লিপ্ত হতে যাচ্ছিল যেটা নাকি ভারতের অস্তিত্বের প্রশ্নে বিশাল হুমকি ছিল। অতএব এখানে ভারতকে কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ ছিল না, এবং এটাই হলো আমার বক্তব্য। ধন্যবাদ।